আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। শুধু দেশে নয়, দলের মধ্যেও গণতন্ত্রের চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে গণতন্ত্র পদে পদে বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্রের ভিতকে মজবুত করতে দলের মধ্যেও গণতান্ত্রিক চর্চা বাড়ানোর আহ্বান জানান তারেক রহমান। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু ভোটের অধিকার নয়, দেশের মানুষের খাদ্য ও স্বাস্থ্যসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। রুদ্র রফিককে সাথে নিয়ে মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কাউন্সিল ও নির্বাচন উপলক্ষে রাজধানীর কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠানে চিকিৎসকদের সঙ্গে যোগ দেন বিএনপি নেতারা। এতে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও ঔষধ নীতির সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বর্তমান সরকারের যিনি সহকারী উপদেষ্টা আছেন চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, তিনি এমন কতগুলো ব্যবস্থা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। এই 18 কোটি মানুষের স্বাস্থ্য সেবা, এটা একটা বড় বিশাল একটা দায়িত্ব বলে আমি মনে করি সরকারের, যে কোনো নেতার। দুর্ভাগ্যক্রমে সারাক্ষণ আমরা এই জাতিটা আমরা নিজেদের মধ্যে কলহ করি এবং কলহ করতে করতে আমরা আমাদের যে অগ্রগতি যাত্রার যে পথ, সেই পথকে আমরা রুদ্ধ করে দেই। আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির প্রতি দেশের মানুষের অনেক প্রত্যাশা, তারা একটি ভালো পরিবর্তন দেখতে চায়। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। দেশের সব খাতে জবাবদিহিতা নিশ্চিতে গুণগত পরিবর্তনের গুরুত্ব তুলে ধরেন তিনি। বিএনপি এবং বিএনপির সাথে যেই সমমনা রাজনৈতিক দলগুলো ছিল, যাদেরকে নিয়ে বিএনপি রাজপথে আন্দোলনে ছিল, যাদেরকে নিয়ে বিএনপি চেষ্টা করেছে স্বৈরাচারকে হটাতে, জনগণের বুক ভরে শ্বাস নেওয়ার একটি পরিবেশ তৈরি করতে, সেই রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে বিএনপি 31 দফা বা রিফর্ম দিয়েছিল। দেশে গণতন্ত্রের প্রক্রিয়া চালুর পথে বাধা দূর করতে ও দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। প্রত্যেকটি সদস্য, আহ্বায়ক কমিটির প্রত্যেকটি সদস্যকে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। তফসিলের আগে পরে ভোটের জন্য যে সময় রয়েছে, তার মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। এক্ষেত্রে অবশ্য বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার পরামর্শ তাদের। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিয়েও সংশয় প্রকাশ করেন বিশ্লেষকরা। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রধান উপদেষ্টার চিঠি পেয়ে নির্বাচনী ট্রেনে উঠে গেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার জন্য একটি সময়সীমাও জানিয়ে দিয়েছে তারা। ফলে তফসিলের আগে প্রায় 4 মাস প্রস্তুতি আর তফসিলের পর ভোটের জন্য 2 মাস সময় পাবে কমিশন। এর মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করেন রাজনীতি ও নির্বাচন বিশ্লেষকরা। তফসিল থেকে ইলেকশন ডে পর্যন্ত এই সময়টাকে বাড়ানো, কারণ ইলেকশন কমিশনের প্রচণ্ড চাপ পড়ে যায়, নানাভাবে চাপ পড়ে যায়, এই জন্য আমরা বাড়ানোর প্রস্তাব করেছিলাম। সো ইলেকশন কমিশন সেইভাবে এগোচ্ছে। আমার মনে হয় তারা ঠিক পথে আছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে, বিশেষ করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ করতে পারবেন বলে আশা করছি। তবে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশয়ে তারা বলেন, এ থেকে উত্তরণ ঘটাতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কি কি ঝুঁকি আসতে পারে, কি কি রিস্ক আসতে পারে, এবং এই রিস্কগুলো কিভাবে অ্যাড্রেস করা হবে, এরকম একটা ম্যাপিং এক্সারসাইজ করা দরকার। করার পরে তারপরে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। বর্তমান সরকারকে নির্বাচনের তফসিল ঘোষণার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। বর্তমান যে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী রয়েছে, তাদেরকে আরও সক্রিয় করতে হবে। এবার প্রবাসীদের ভোটের আওতায় আনছে কমিশন। পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটের ব্যবস্থা করা হবে। এই সময়ের মধ্যে এত সংখ্যক প্রবাসীকে ভোটের আওতায় আনা কঠিন উল্লেখ করে পাইলট হিসেবে কয়েকটি দেশকে বাছাই করার পরামর্শ বিশ্লেষকদের। এটা শুরু করতে হয় পাইলটিং করে। ইলেকশন কমিশন যদি এখন চিন্তা করে, হয়তো 2টা, 3টা, 4টা, 5টা দেশে পাইলটিং করা। কারণ হচ্ছে যে যদি একসঙ্গে সব করতে যায়,
তাহলে এটা এলোমেলো হয়ে যাবে, এবং এরকম এলোমেলো হয়ে দু একটা দেশ প্রবাসী ভোটিং শুরু করে আবার বাতিল করে দিয়েছে। নির্বাচন কমিশন থেকে পোস্টাল ব্যালট তাদের কাছে প্রেরণ করার পর সেই পোস্টাল ব্যালট তারা কতদিনের মধ্যে বা কোন সময়ের মধ্যে নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের কাছে প্রেরণ করবেন তার একটা সময়সীমা নির্ধারণ করে অবশ্যই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যবস্থা করা সম্ভব। নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলতে বেশি সংখ্যক নিরপেক্ষ পর্যবেক্ষককে আমন্ত্রণ জানানোর উপর গুরুত্ব আরোপ করেছেন বিশ্লেষকরা। খান আলামিন, RTV, ঢাকা। দেশের বর্তমান পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জ হলেও নির্বাচন ঘনিয়ে এলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। তিনি বলেন, ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন প্রস্তুত আছে। সকালে রংপুর বিভাগে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি একথা বলেন। সিইসি বলেন, বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত ছিল তাদের যথাসম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ায় যোগ করা হবে। এরই মধ্যে নির্বাচন প্রচারণায় AI এর ব্যবহার মোকাবেলাতেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ভোটের তারিখ নির্ধারণ হওয়ার 2 মাস আগেই তফসিল ঘোষণা করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ইলেকশন কমিশনের উপরে ইভেন আমাদের যারা ইলেকশন পরিচালনা করেন, সেটা প্রশাসনের হোক, পুলিশের হোক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হোক, মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে টোটালি। লুকোচুরি নেই, এরা একদম ওপেনলি এটা সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য যেমন ওয়াদা দিয়েছেন তেমনই কাজ করছেন। সেটা গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলার 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান। শুক্রবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এদের প্রত্যেকেই ছিনতাই সহ বিভিন্ন মামলার আসামি। তারা হলেন কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন আলামিন, শাহজালাল, ফয়সাল হাসান ও সুমন। রবিউল হাসান বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে ভবানীপুর, উত্তরা তুরাক থেকে আলামিন ও ভবানীপুর এলাকা থেকে স্বাধীনকে গ্রেফতার করেছে র্যাব। কিন্তু সংঘবদ্ধ ছিল। এখানে একজন সার্বক্ষণিক একটি জায়গায় যখন 4 লক্ষ লোক যাওয়া আসা করে, সেখানে যে পরিমাণ ডেপ্লয় থাকার কথা, যে পরিমাণ ডেপ্লয় দেওয়ার কথা, সেই সক্ষমতা গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের নেই। এটি আমাদের ব্যর্থতা। আরও পুলিশ থাকলে আমরা সেখানে আরও পেট্রোল বাড়াতে পারতাম এবং আরও নিয়ন্ত্রণ রাখতে পারতাম, আরও নজরদারিতে রাখতে পারতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি। গতরাতের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ ও চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে প্রভোস্ট কমিটির বৈঠক চলছে। এ বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, বৈঠক থেকে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে, কিছু কি জানতে পেরেছেন কিনা? সিনথিয়া, দুপুর 12টায় কিন্তু এই মিটিংটি শুরু হয়েছে এবং জোহরের নামাজের বিরতির পর আবার দ্বিতীয় দফা মিটিং কিন্তু শুরু হয়েছে এবং এখানে ভিসি প্রভিসির সঙ্গে প্রভোস্টরা রয়েছেন এবং তারা দীর্ঘক্ষণ আলোচনা করছেন এবং আরও বেশ কিছুক্ষণ আলোচনা চলবে বলে আমরা জানতে পেরেছি। এবং এর পাশাপাশি আপনার আরও যে ফোরামগুলো রয়েছে সেই ফোরামগুলোতেও কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে আমরা ইঙ্গিত পেয়েছি। আসলে 5ই আগস্টের বিপ্লবের পরে যে ছাত্রদের পক্ষ থেকে একটা দাবি উঠেছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, সেটি কিন্তু পরবর্তী আর হয়নি। কিন্তু পরবর্তী যে দাবিটি সেটা হলো যে হল ভিত্তিক রাজনীতিটাকে নিষিদ্ধ করতে হবে। বিশেষ করে আপনি জানেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে গণরুমের যে সংস্কৃতিটা এবং গেস্ট রুমের যে সংস্কৃতিটা ছিল, এটি কিন্তু যথেষ্ট পরিমাণ ভীতিকর একটি ব্যাপার সাধারণ ছাত্রদের কাছে। সেই জায়গা থেকেই মূলত তারা চাচ্ছেন যে আবার যদি ভবিষ্যতে এই হলভিত্তিক রাজনীতি ফিরে আসে, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা আসার পরে সেই ক্ষমতাসীন ছাত্রদল বা ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই ব্যাপারটা আবার সেই নতুন করে ফিরে আসতে পারে। সেই জায়গা থেকে আসলে মূলত তারা এই হলভিত্তিক ছাত্র রাজনীতিটাকে নিষিদ্ধ চাচ্ছেন, এমন বক্তব্য কিন্তু আন্দোলনকারীরা
বলছেন। তবে বিভিন্ন ছাত্র সংগঠন তারা কিন্তু আবার চাচ্ছেন যে না, যে হলভিত্তিক ছাত্রদের থাকা দরকার, বিশেষ করে গণতান্ত্রিক চর্চার জন্যে, এবং সেই সার্বিক বিষয়গুলো মাথায় নিয়েই মূলত আজকে উপাচার্যের নেতৃত্বে, উপাচার্যের সভাপতিত্বে প্রভোস্টরা মিটিংয়ে বসেছেন এবং তারা আলোচনা করবেন যে আসলে ফল কী দাঁড়াতে পারে। বিশেষ করে আপনি জানেন যে এই বর্তমান যে মিটিংটি চলছে প্রভোস্টদের সঙ্গে ভিসি স্যারের, এই মিটিংয়ে কিন্তু আসলে রাজনীতি থাকবে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কিন্তু এই মিটিংয়ে নেই, বরং এইটি চূড়ান্ত এখতিয়ারটা রয়েছে মূলত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের। এবং এর জন্য কিন্তু মূলত 1973 সালে যে বিশ্ববিদ্যালয় পরিচালনা আইন করা হয়েছিল, সেই আইনটি কিন্তু সংশোধন করা লাগতে পারে, এরকম আমরা ইঙ্গিত কিন্তু পেয়েছি, যদি হল রাজনীতিকে নিষিদ্ধ করতে হয়। কারণ বিশ্ববিদ্যালয় পরিচালনার যে নীতিমালা রয়েছে তার মধ্যে কিন্তু রাজনীতিকে আইনি বৈধতা দেওয়া হয়েছে। সুতরাং এটি কিন্তু যথেষ্ট পরিমাণে একটি জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে এবং আমরা জানতে পেরেছি যে এই মিটিংয়ের পরে আরও একাধিক মিটিং হবে এবং সেই মিটিং থেকেই আসলে মূলত পরবর্তীতে কী হবে না হবে সেই সিদ্ধান্তটা আসবে। সিনথিয়া, ধন্যবাদ। চট্টগ্রামে ৯,৮০০ কোটি টাকা খরচের পরও জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছে না নগরবাসী। মাঝারি কিংবা ভারী বৃষ্টিপাত হলেই নগরীর নিম্নাঞ্চল ডুবে যাচ্ছে, এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। তাদের অভিযোগ, নগরের নালা নর্দমা খালগুলো দখল ও আবর্জনায় ভরাট হলেও এ বিষয়ে তেমন কার্যকর পদক্ষেপ নেই সিটি কর্পোরেশনের। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ২০১৭ সালে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। প্রথম দফায় ৫,৬১৬ কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শুরু হয়। সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় কয়েক দফায় ব্যয় বাড়িয়ে এ প্রকল্পের খরচ দাঁড়িয়েছে ১৪,৩৮৯ কোটি টাকা। এরই মধ্যে প্রকল্পের প্রায় ৬৮% অর্থ ব্যয় করেছে কর্তৃপক্ষ। এত টাকা খরচের পরও মাঝারি বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে নগরীর নিম্নাঞ্চল, এতে ক্ষুব্ধ নগরবাসী। অনেক কোমর পানি, এক কোমর ভরে পানি থাকা দেখা যাচ্ছে না, অনেক কষ্টে টানি যাচ্ছে, কোনো কাজ করতেছে না। প্রত্যেকটা জায়গা মুরাদপুর ডুবাই ফেলছে, ওই দিক দিয়ে বদ্দার ডুবাই ফেলছে। কষ্ট করে আসতেছে, এটা আমাদের অফিস টাইমে নষ্ট হচ্ছে। হাসপাতালে যাচ্ছি কিন্তু আমাদের বিপদের মুহূর্তে আমরা তাড়াতাড়ি যেতে পারতেছি না। 4টি প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি ৫,০৫৭ কোটি টাকা ব্যয় হয়েছে চট্টগ্রাম শহরের খাল পুনর্খনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পে। খালগুলো প্রপার ওয়েতে সম্প্রসারিত হয় না, একটা খালের কাজ বাকি আছে, আর কিছু স্লুইস গেটের কাজ বাকি আছে। তো ওগুলো হয়ে গেলে কিন্তু আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া সহ, আবার আবাসিক এলাকা সহ, মা ও শিশু হাসপাতাল সহ, চাকতাই, রাজাখালী সহ এসব বিশাল এলাকা কিন্তু কোনো পানি উঠছে না। জলাবদ্ধতা নিরসনে ৮,৬২৬ কোটি টাকা ব্যয়ে নগরীর ৩৬টি খাল সংস্কার করা হয়েছে। চশিক মেয়র বলছেন, টাকা খরচ হলেও হয়নি পরিকল্পিত উন্নয়ন। এখানে যে দুর্নীতি হয়েছে এটাও অবশ্যই আমাদেরকে ধরে নিতে হবে। 50% কাজ জলাবদ্ধতার হয়েছে, এখনও 12 খালের 10% কাজ বাকি রয়ে গেছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আরও 15টা খাল বাকি রয়ে গেছে। আমাদের সিটি কর্পোরেশনে এখনও 21টা খালের সংস্কার করার জন্য দায়িত্ব দেওয়া হয়নি। আরও 1 বছর 2 বছর সামগ্রিক অর্থ লাগবে কমপ্লিট জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পেতে হলে। জনদুর্ভোগ কমিয়ে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হবার আহ্বান সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। যোগ্য দল পেলে জোট করার সম্ভাবনা আছে জানিয়ে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, তারা 300 আসনেই প্রার্থী দিবেন। দুপুরে রাজধানীর FDC-তে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও ভোটারদের ভূমিকা নিয়ে ছায়া সংসদে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশে পুশ ইন করার আহ্বান জানান। প্রতিযোগিতায় বিজয়ী হয় ঢাকা কলেজ, পরাজিত দল ঢাকা কমার্স কলেজ। পিআর যদি করা হয় তাহলে পার্লামেন্ট কার্যকর থাকার সম্ভাবনা আছে, আদারওয়াইজ পার্লামেন্ট একদিকে ঝুলে যেতে পারে। একটা দলের হাতে যার 40% ভোট আছে সেও দেখা যাবে 280 সিটও পেয়ে যেতে পারে। কার সাথে গেলে আমার দলেরও সম্মানও রক্ষা হয়, আমার ইমেজও রক্ষা হয়, সেরকম কোনো জোটের যদি আমরা আমাদের জন্য ফেভারেবল, সুইটেবল মনে করি, আমরা তাদের সাথে জোট করব। আদারওয়াইজ আমরা সকল আসনে প্রার্থী দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। নির্বাচন কমিশনের প্রধানের কাছে বলতে চাই যে আপনি যদি এই নির্বাচন কমিশনের রিপোর্টিংয়ের ক্ষেত্রে যারা কাজ করবেন তাদেরকে যদি আপনি সঠিকভাবে রিপোর্ট করতে দেওয়া সুযোগ তৈরি করে না দেন,
যে নির্বাচন কমিশন বিটে সম্পৃক্ত বা সাংবাদিকরা আপনাকে লাল কার্ড দেখিয়ে দেবে, আপনাকে নির্বাচন যে কভার করার সেটি বর্জন করবে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাড়ছে মৃতের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এবছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 23,220 জন রোগী, যার মধ্যে মৃত্যু হয়েছে 95 জনের। চিকিৎসকরা বলছেন জ্বরের সাথে যে কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালের শরণাপন্ন হতে। আর অনেক রোগীর দাবি সিটি কর্পোরেশন সহ দায়িত্বশীলদের গাফলতিতেই বাড়ছে ডেঙ্গু। জাকারিয়া খানের রিপোর্ট। মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্ধারিত কোভিড ও ডেঙ্গু হাসপাতালের 3 তলায় ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ড, আর ওয়ার্ডের সামনেই বালতির জমে থাকা পানিতে দেখা মিলবে প্রমাণ সাইজ মশাদের। ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত মানুষ, যাদের মধ্যে জ্বর, তীব্র মাথা ব্যথা, পাতলা পায়খানা, রক্তক্ষরণ সহ খিচুড়ির মতো উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে বেশিরভাগই। জ্বর, সর্বশরীর ব্যথা, গিরায় ব্যথা। রিপোর্ট আছে ডেঙ্গু সিমটম আছে, আর প্লাটিলেট কমে গেছে। আমার ইমার্জেন্সি ভর্তি দিয়েছে, এটা আমি খিচুনি উঠছিলাম, আমার স্যালাইন দিয়েছে, তারপরে দিয়েছে, ইনজেকশন দিয়েছে। রোগীরা বলেন দায়িত্বশীলদের অবহেলাতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। কোন জায়গা থেকে কামড়াইছে, বাসার থেকে না অফিস থেকে, কিন্তু জ্বর আসছে অফিস থেকেই। একটা না বৃষ্টি আপনার ওই যে চিপা চাপায় পানি জমে রয়েছে, আপনার সিটি কর্পোরেশনের অবহেলা, ওরা কোনো কাজই করে না। 2-4-6 মাসের মধ্যে ওরা কোনো মেডিসিন দিতে আছে। চিকিৎসকরা বলছেন জ্বরের সাথে অন্য কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে। গুরুত্ব দিয়েছেন মশার কামড় এড়াতে মশারি ব্যবহার, শরীর ঢেকে রাখা সহ সার্বক্ষণিক সতর্ক থাকার বিষয়ে। রোগীর যদি জ্বর থাকে এবং অনেক বেশি জ্বর থাকে, হাই গ্রেড ফিভার কিংবা লো গ্রেড ফিভার, আপনি 1 দিন বা 2 দিন অপেক্ষা করেন। তারপরেও যদি মনে হয় যে না, রোগীর কিছু অ্যালার্ম সিমটম আছে, যেমন তীব্র মাথা ব্যথা অথবা অনেক লুজ মোশন হচ্ছে, তারপরে বমি হচ্ছে, তাহলে দেরি করবেন না। আপনার নিকটস্থ যে কোনো হাসপাতাল, যে কোনো ডাক্তারের কাছে আপনি যান। আপনার বাসায় যদি প্রেশার মাপার সুযোগ থাকে, আপনি লক্ষ্য করে দেখেন যে তার প্রেশারটা ড্রপ করছে কিনা, কোথাও কোনো ধরনের রক্তপাত হচ্ছে কিনা, দাঁতের গোড়া কখনো কখনো নরম কালো পায়খানা হচ্ছে কিনা, এটা আমরা বুঝি না। মহিলাদের ক্ষেত্রে মাসিকের পরিমাণটা অনেক বেশি হচ্ছে কিনা এবং এগিয়ে এসেছে কিনা। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের হার গত বছরের তুলনায় কম থাকলেও ক্রমেই বাড়ছে সে পরিসংখ্যান। তাই আগামীর দিনগুলোতে এই সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে দরকার সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা। জাকারিয়া খান, RTV, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে নেমে পুলিশের গুলিতে শহীদ হন পঞ্চগড়ের 5 জন। তারা ঢাকা ও গাজীপুরে কাজ করতেন। পরিবারের উপার্জনকারী মানুষকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারগুলো। 1 বছরে শোক কাটিয়ে উঠতে পারেনি তারা। ফ্যাসিস্ট হাসিনার বিচারের দাবি জানান শহীদদের স্বজনরা। পঞ্চগড় থেকে মোহাম্মদ হারুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে ঢাকার একটি কারখানায় কাজ করতেন শহীদ সাজু ইসলাম। 24 জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সব কর্মসূচির সঙ্গে যোগ দেন তিনি। 5 আগস্ট গাজীপুরের শ্রীপুরের মাওনায় মিছিলে গুলিবিদ্ধ হওয়ার পর 11 আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করেন সাজু। 1 বছরও শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার। দেখতে হবে আমার বাচ্চাকে মানুষ করতে হবে। আমি সরকারের কাছে চাই আমাকে যাতে সহযোগিতা করে। 19 জুলাই মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বোদা উপজেলার আবু সায়েদ। 5 আগস্ট আশুলিয়ায় মিছিলে অংশ নিয়ে প্রাণ হারান একই উপজেলার সুমন ইসলাম ও দেবীগঞ্জ উপজেলার শাহাবুল ইসলাম শাওন। এদিন শহীদ হন পঞ্চগড়ের আরেক যোদ্ধা সাগর রহমান। আমার ছেলে যে আত্মহত্যা করলে তাদের বিচার চাই, যারা মারছে তাদেরও বিচার চাই। তাজা প্রাণ এগুলা ঝরে গেল, তারা উপার্জন করত, দেশের ভালো উপভোগ করত, তারা দেশের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেল, তারা যেন সঠিক বিচার পায়। আমাদের ভবিষ্যৎ যেন সুন্দরভাবে চলতে পারে, এটা সরকার যাতে এই বিষয়ে পদক্ষেপ নেয় এবং যারা দলগতভাবে আছে ওনারাও যাতে এই বিষয়ে পদক্ষেপ নেয়। শহীদ পরিবারের পাশে থাকার কথা জানান পঞ্চগড়ের জেলা প্রশাসক। এই জেলার যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সবাইকে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে আর্থিকভাবে
এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। পঞ্চগড়ের বীর সন্তানদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখার দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV। 2025-26 অর্থ বছরের জুলাইয়ে রপ্তানি আয় দাঁড়িয়েছে $478 কোটি, যা গত বছরের জুলাইয়ের তুলনায় 24.90% বেশি। তৈরি পোশাক রপ্তানি হয়েছে $396 কোটি, প্রবৃদ্ধি 24.67%। চামড়া, কৃষিপণ্য, হোম টেক্সটাইল, পাট, প্রকৌশল ও প্লাস্টিক পণ্যের রপ্তানিও বেড়েছে। গত অর্থ বছরে মোট রপ্তানি আয় ছিল $4,828 কোটি, যা আগের বছরের তুলনায় 8.55% বেশি। তবে জুনে রপ্তানি আয় কমে 7.55% হ্রাস পায়। এর কারণ হিসেবে ঈদের ছুটি, গ্যাস সংকট ও বৈশ্বিক অর্ডার হ্রাসকে দায়ী করেছেন রপ্তানিকারকরা। এসব তথ্য দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো EPB। পাকিস্তানের সেনাবাহিনীর অভিযানে অন্তত 33 সন্ত্রাসী নিহত হয়েছে। তারা আফগানিস্তান সীমান্ত দিয়ে অবৈধভাবে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। শুক্রবার রাতভর পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের ঝোপ জেলায় এই অভিযান চালানো হয় বলে দেশটির সেনাবাহিনীর বরাতে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে নিহত সন্ত্রাসীরা ভারতীয় মদতপুষ্ট বলে দাবি পাক সেনাবাহিনীর। অন্যদিকে সফল অভিযান পরিচালনা করায় সেনাবাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। অনূর্ধ্ব 20 নারী এশিয়া কাপ ফুটবলের মূল পর্ব নিশ্চিতে কাল শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লাওসের ভিয়েনতিয়েনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। এইচ গ্রুপের বাছাইয়ে 2 ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। গোল ব্যবধান ও পয়েন্ট একই রকম হলেও মোট গোল স্কোরিংয়ে এগিয়ে পিটার বাটলারের শিষ্যরা। ফলে এ ম্যাচে ড্র করলে গ্রুপের শীর্ষ দল হিসেবে এশিয়া কাপে খেলা নিশ্চিত করবে আফাইদা সাগরিকারা। তবে হারলে অপেক্ষা করতে হবে অন্য গ্রুপের ফলাফলের ওপর। মিনি স্টেডিয়ামগুলো যথাযথ ব্যবহারের উপযোগী করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে নাটোর শহরের কানাইখালী এলাকায় সদর উপজেলা সহ সারা দেশে 14টি মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে রাজশাহীতে 35 কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 11টি উন্নয়ন প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন ও সিটি কর্পোরেশনের বাস্তবায়িত একটি উন্নয়ন কাজের উদ্বোধন করেন আসিফ মাহমুদ। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।